একটা উপায় আছে। আমি শুনছি যেই সব মামলা থানায় নেয় না ওগুলা নাকি কোর্টে নেয়। আমি আমার সন্তানের অধিকার আদায়ের জন্য কোর্ট পর্যন্ত যাইতে রাজি আছি। যতদিন পর্যন্ত ও মাইন্না না নিব এই সন্তান ওর, ততদিন পর্যন্ত আমি লড়াই করে যাব। তাতে লাভ কি? আদালত যখন আপনার স্বামীর ডিএনএ টেস্ট দেখবে তখন তো মামলা ডিসমিস হয়ে যাবে। তাইলে কি আমার এই সন্তান পিতৃ পরিচয় পাইব না? আমার সন্তান বাবার পরিচয় ছাড়া পৃথিবীতে আইব? আপনি একটু ভেবে দেখেন, মানে হতে পারে কেউ আপনাকে কিডন্যাপ করে নিয়ে যে অজ্ঞান অবস্থায় কিছু করছে। সি 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 সি, আপনি এগুলা কি কইতাছেন? আমি মৃত্যুর আগ পর্যন্ত কইতে পারবো আমার এই পেটের সন্তান শুধু অনেকের, অনেক ছাড়া আমারে কেউ স্পর্শ করে নাই, কেউ কোনোদিন না। ঠিক আছে, কিন্তু সমাজ? সমাজ? এই সমাজেরই তো ভয় পাই আমি, এর জন্যই তো এত কিছু করতেছি। আচ্ছা, আমার সন্তানটা জন্মের পর কি কলঙ্কিত হয়ে জন্মগ্রহণ করব? আমি মানুষের কাছে কি কমু? আমার তো মাঝে মাঝে মরে যাইতে ইচ্ছা করে। আমি কেমনি কি করবো? আপনি একটা উপায় দেন, আপনি একটা উপায় দেন আমাকে। আপনি শান্ত হন, আপনি বরং বাসায় চলে যান, দেখি কোনো উপায় পেলে আপনাকে আমি জানাবো। ওই মেঘলা মা, তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি এনে কি জন্য? আঙ্কেল, আমি অ্যাকচুয়ালি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কি প্রস্তাব? মানে কিন্তু কিভাবে শুরু করবো আমি না বুঝতে পারছি না। আপনারা মুরব্বী মানুষ, একটা প্রস্তাব নিয়ে এসেছি, আপনারা দাঁড়ায় আছেন, কেমন দেখা যাচ্ছে বিষয়টা? আচ্ছা একটু দাঁড়ান না প্লিজ। আরে কি করো? আপনারা বসেন না প্লিজ, দিতাম তোমারে। বসেন না, বসেন বসেন বসেন। আরে বসাবসি পরে, তুমি আগে কি কইতে চাইছিলে সেইটা কও। আঙ্কেল, আপনারা তো জানেন যে আসলে আমার বাবা মা নেই, আমি এতিম। আজকে যদি তারা বেঁচে থাকতো তাহলে এই প্রস্তাব নিয়ে হয়তো বা তারাই আসতো। আরে এইসব আমারে কইয়া কি হইব? আচ্ছা বাবা, তুমি না কি প্রস্তাবের কথা কইলা? সেইটা করছো। আমি তো সেটাই বলতে চাচ্ছি, কিন্তু আপনারা তো দাঁড়িয়ে আছেন, একটু বসেন না, বসে শুনেন। না কও। আমি আপনাদের মেয়ে মেঘলাকে বিয়ে করতে চাই। কি? এই, তুমি জানো না মেঘলা বিয়ে হয়েছে? মেঘলা জামাই আছে। আঙ্কেল হ্যাঁ জানি তো জামাই আছে, কিন্তু ও জামাই তো একটা বেঈমান। আপনি দেখছেন না আঙ্কেল, ও নিজের সন্তানকে কিভাবে অস্বীকার করতেছে। আমি মেঘলাকে খুব ভালো করে চিনি, ভালো করে জানি, আর এটাও মানি আমি যে ওই সন্তানটা অনেকেরই। আর এই সমাজে আপনি চান না যে আপনার মেয়ের সন্তান একটা পৃথিবীর পরিচয় নিয়ে বড় হোক? সব ঠিক আছে, কিন্তু কিন্তু কি আন্টি, আমি তো সবকিছু জেনে শুনে মেঘলাকে বিয়ে করতে চাই। মেঘলার পেটে সন্তানের বাবা হব আমি, আর আমি সবাইকে বলবো যে এই সন্তানের বাবা আমি। তখন আর ওই সন্তানের পরিচয় নিয়ে কোনো সংশয় থাকবে না, সমাজের মানুষ কিচ্ছু বলতে পারবে না। না না, মেঘলাই বিয়াতে রাজি হইব না। আপনারা আছেন না, আপনারা বুঝাবেন। আপনি জানেন না আঙ্কেল, এই সমাজে একটা সন্তান পিতৃত্বহীনভাবে যদি বড় হয় তাকে কত কথা শুনতে হয়। সবাই তাকে বলবে যে যারও সন্তান, সেই সন্তানকে আমি পিতৃত্বের স্বাদ দিতে চাই। বাবা তুমি একটু মেঘলারে বোঝাও। আর আমি তো বুঝাবো, আর আপনারা তো গার্ডিয়ান মানুষ, আপনারাও বুঝিয়ে বলবেন। আর দেখুন, আমিও চাই মেঘলাই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাক, সেও বাঁচুক, আর আমি তার জীবনসঙ্গী হয়ে বাঁচতে চাই। ঠিক আছে বাবা, মেঘলা বাড়িতে আসুক, তারপর আমি মেঘলার সাথে আলাপ করুনি, দেখি মেঘলা কি কয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলি বন্ধু, আমার না কেন জানি বারবার মনে হচ্ছে তোমার স্ত্রীর পেটের যে সন্তান সেটা আসলে তোমারই। এই উদ্ভট কথাটা তুমি কিভাবে বলো?
ডিএনএ টেস্ট করা হয়েছে, কিছুই মিল পাওয়া যায়নি। আচ্ছা ঠিক আছে, মিল পাওনি এটা আমি বুঝতে পারছি, তারপর মনের ভিতরে একটা ঘটকা লাগে বুঝছো, বাচ্চাটা আসলে তোমারে অনেক। ডিএনএ টেস্ট তো ভুল হতেই পারে, তাই না? এইসব বাদ দিয়ে কাজে মনোযোগী হও। আমাদের যে সাইডের কাজটা চলছিল সেটার কাজ কত দূর? যত দ্রুত সম্ভব পার্টিকে হ্যান্ড ওভার করতে হবে। এটার আপডেট কি? জি স্যার, কাজগুলা এই উইকের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, যত দ্রুত সম্ভব কমপ্লিট করো। এই ফাইলটাতে আমি সিগনেচার করে দিয়েছি, এটাও কমপ্লিট করবে না। কি এত ভাবতাছস? আল্লাহ জানে আমার এই সন্তানটার ভাগ্যে কি আছে। জন্মের আগে কত কিছু সহ্য করতেছে, ওর জন্মের আগে ওর বাবার পরিচয় লইয়া কত কাহিনী হইতেছে। তোর সন্তানের বাপের পরিচয় দেওয়ার একটা উপায় পাইছি। কি উপায়? কইতে দাও। আজকে না তোর জন্য একটা বিয়ের প্রস্তাব আইছে। ছেলেটা ভালোই, তোর সব কথা শুই না যাই নাও তোর বিয়ে করতে রাজি হয়েছে। কি কইতাছ আম্মাইডি? আমার তো এখনো ডিভোর্সই হইল না, তোমরা আবার আমার লগে বিয়ে ঠিক করে লাইতাছ। তোমার কইতেছি কত বড়? আরে কমু না, কইতে দাও। তোর জন্য বিয়ের প্রস্তাব আইছে দেখি তো কথা কইছি। তোর বাচ্চার বাপের পরিচয় দরকার, সে তোর বাচ্চার বাপ হইতে চায়। না দরকার নাই, আমার সন্তানের বাপের পরিচয় অনেক অনেক ছাড়া আমি কাউরে আমার এই সন্তানের বাপ স্বীকার করুম না, বুঝতে পারছো? তোমার কইতেছি কথা বলতে না, হ্যাঁ? তারপর বক 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 করতে চাই, কাজের পেছনে লাগাইছে। বাবা রাতুল, ওই তোমার সাথে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। না, তোমার চাচি বলতেছিল তুমি নাকি ওই যে অনেকের বোরে বিয়ে করবে, এরকম নাকি একটা ফাইনাল ডিসিশন তুমি নিয়ে ফেলছো। হ্যাঁ নিয়েছি তো, কিন্তু কেন নিয়েছি সেটা তো বলেছি। আমি বলতেছিলাম কি, মানে তুমি অনেকের বোরে বিয়ে করো, অসুবিধা নাই, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে আমার মেয়েটারে বিয়ে করে ফেলো। মানে আমার মেয়েটারে তোমার বড় বউ হলো, আমরা এই বিয়েটা না হাইড করে রাখবো, তবে বলবো না, বলবো না। আর আঙ্কেল আপনারা কি মানে কিসের মধ্যে কি পান্তা ভাতে কি? শুনেন, ভালোবাসা দিয়ে না পান্তাও হয় না। ভালো বন্ধু কিছু খাইতে গেলে ব্যাংক ব্যালেন্স লাগে। কোথায় আমি স্বপ্ন দেখতেছি আকাশ স্বর, আপনারা দেখতেছেন আমাকে নর্দমায়। বাবা, তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? মা, এখন আর আমাকে হয়তো আর ওর ভালো লাগে না, পূর্ণ হয়ে গিয়েছি তো। কথায় আছে না, টাকার গন্ধ পেলে মানুষ সম্পর্কের স্বাদগুলো তেতো হয়ে যায়। আরে সবে মাত্র আমি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখা শুরু করছি, আর আপনারা সবাই উঠে পড়ে লাগছেন কিভাবে আমার স্বপ্নটাকে ভেঙে ফেলা যায়। মানে আপনার কেমন মানুষ বলেন তো? আচ্ছা বাবা, তো তুমি উত্তেজিত না, আমি একটা কথা বলি, মানে তুমি আমার মেয়েরে বিয়ে করবা তো? মানে আশ্চর্য হয়ে যায়নি আমি আপনাদের আচরণ দেখে। মানে কেন বিয়ে করবো না? এমন অবিশ্বাস করেন কেন সবসময়? আসলে তুমি সবসময় প্রতারণা নিয়েই তো প্র্যাকটিস করে থাকো, এই জন্যই ভয়টা লাগে। দেখো বাবা, তাসের ঘর আর বালুর বাঁধ সেটা কিন্তু বেশি দিন টেকে না।
আপনি কি বললেন? কিছু বলি না, যাই চলো তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বন্ধু, কি খবর? তুই কেমন আছিস? তোর কি গন্ডারের চামড়া নাকি? তোকে আমি এতবার অপমান করি, তারপরে তুই চলে আসিস। আরে গন্ডারের চামড়া হবে কেন? এটা হচ্ছে ভালোবাসা। আচ্ছা, তুই একটা জিনিস না বারবার ভুলে যাস। তোর পৃথিবীতে আপন বলতে কেউ আছে, আমার পৃথিবীতে আপন বলতে কেউ আছে। দেখ, আমার যদি আপন বলতে কেউ থাকে সেটা তুই, আর তোর যদি আপন বলতে কেউ থাকে সেটা হচ্ছে আমি। এইসব বলার জন্য তুই এখানে এসেছিস? আরে না বন্ধু, আমি একটু বড় দায়িত্ব নিতে যাচ্ছি। এই জন্য ভাবলাম যে আসলে আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে আপন মানুষ কে আছে আমার। খুব খুঁজে দেখলাম যে তুই ছাড়া আর কেউ নাই। এই জন্য ভাবলাম যে আমার কাছের মানুষটাকে একটা মিষ্টি খাওয়াই আসি আমি। ভনিতা না করে ক্লিয়ার করে বল, কি বলার জন্য এখানে এসেছিস? বন্ধু, খাবার জিনিস ফেলাই দিলি, এটা কোনো কথা? আচ্ছা বসে শোন। দাঁড়ায় কথা। তুই না সবসময় শুধু এক্সাইটেড হয়ে যাস। শুনবি? শোন, তোর প্রথম স্ত্রী মেঘলা, দেখ বেচারির না আসলে এখন বর্তমান কেউ নাই আপন বলতে। একদিকে একা একটা মেয়ে, আবার আরেকদিকে পেটে একটা সন্তান। সেই সন্তানের আবার কোনো পরিচয়ই নাই। এইসব বলার জন্য তুই এখানে এসেছিস? ও আচ্ছা, মেঘলা তো তোকে কাজ দিয়েছিল। মেঘলার দালালি করার কন্ট্যাক্ট নিয়েছিস নাকি? আরে না না না, এমন কিছুই না। শোন, আমি হচ্ছে তোর প্রথম স্ত্রী মেঘলা, আর তোর অনাগত সন্তানের দায়িত্ব নিতে যাচ্ছি। আর বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, বল? আর ওর সন্তানের তো আবার একটা পরিচয় লাগবে। এই জন্য আমি তোর স্ত্রীকে বিয়ে করে তোর সন্তানের বাবা হব। মেঘলা তোকে বিয়ে করবে? কেন করবে না? তুই তো দ্বিতীয় বিয়ে করে খুব সুখে আছিস, ও কেন একা থাকবে? তো এগুলোতে আমাকে কেন বলছিস? আমি কি এগুলো শুনতে চেয়েছি নাকি? আচ্ছা, এত বড় একটা সুসংবাদ আমি তোকে না দিয়ে থাকতে পারি, বল? তুই একবার ইমাজিনেশন করে দেখ, তোর অনাগত সন্তান আমাকে বাবা বলে ডাকবে, আবার তোর প্রথম স্ত্রী মেঘলা, তার সাথে আমার বিয়ে হবে, আমরা একসাথে থাকবো। রাতুল, নেক্সট টাইম কিছু উল্টাপাল্টা কথা বললে হিসাব করে কথা বলবি। আমি কেমন তুই সেটা ছোটবেলা থেকেই জানিস। শান্ত হও। এই আপনি জানতো আর কখনো আমাদের বাসায় আসবেন না। যান, চলে যান। তুই বন্ধু হয়ে বন্ধুকে হাত তুললে, ঠিক আছে, যা, ভুলে গেলাম। কিন্তু হিসাবটা না একদম তোলা থাকলো, সময় মতো একদম কড়াই গন্ডায় হিসাব নেব। আগে তোর স্ত্রী আমার বিয়ে করতে দে, তোর বউটাকে আগে বিয়ে করি, তারপর সবকিছু বোঝাপড়া হবে। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। যা, তোরা আমি কাঠ পাঠাবো, তুই আসিস। ওর এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে উল্টাপাল্টা ভাবে কথা বলে। তার কি দোষ? তোমার স্ত্রী তো তাকে বিয়ে করতে চেয়েছে, এজন্য সে জানাতে এসেছে। যা মন চাই তা করুক, আমাকে কেন বল? তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কেন করতে চাচ্ছে সেটা জানতে চেয়েছো? তুমি তুমি এখানে কেন? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? কি কি কইতাছো? না মানে, এখানে যদি রাতুল আসতো তাহলে মনে হয় তুমি খুব বেশি খুশি হতে, তাই না? রাতুল আসলে আমি খুশি হইতাম? কি কইতাছো উল্টাপাল্টা এসব তুমি? হ্যাঁ, এখন আমার সব কথাই তোমার উল্টাপাল্টা মনে হবে। যাই হোক,
এইসব বিষয় নিয়ে আমি একদমই কথা বলতে চাই না। এই যে তোমার ডিভোর্স পেপার, এখানে তুমি আমি সিগনেচার করে দিলেই ডিভোর্স হয়ে যাবে। কি খুশি তো? হ্যাঁ, তোমার এই ডিভোর্সটা আমি অনেক আগেই দিয়ে দিতাম। আমার পেটের সন্তানটা যদি না আইতো তাহলে দিয়ে দিতাম। তোমার সন্তানের জন্য তুমি কেন আমাকে বেঁধে রেখেছো? সন্তানটা তো আমার না, এই সন্তানের বাবা। তো শ্রোতা ভাই বোন বন্ধু বা আপনারা দেখছেন, আমরা প্রথম মানে প্রথমে আমরা একটি জঙ্গল পাড়ি দিয়ে সে ভিডিও আপনাদের কাছে প্রচার করেছি এবং আমরা এখন একটি জঙ্গলের ভিতরে প্রবেশ করব। সেটা হলো যে আপনার মালদ্বীপের সেই সিংসুং একটি নদী, সেই নদী পাড়ি দিয়ে আমি একটি ওপার বার্গেনেটেক জঙ্গলে যাব। সেই বার্গেনেটিক জঙ্গলের ভিতরে ঢুকে আপনাদের অনেক কিছু প্রজাতি বা অনেক কিছু জঙ্গলের পশু পাখি গাছপালার সম্পর্কে আপনাদের পরিচিত করিয়ে দেব। তো আমি এখন শুরু করছি। প্রথমেই দেখবেন এই নদীর শাখা প্রশাখা এই জঙ্গলের ভিতরে দিয়ে ছোট নদী বয়ে গেছে। আহ, এই নদী, সেই নদী হলো সেই যে বিশাল সেই সমুদ্র এখন উত্তাল। তো উত্তাল হলেও সমুদ্র পাড়ি দেওয়ার ঝুঁকি নিতে হবে, কারণ এই জঙ্গলের আশেপাশে আপনার বিভিন্ন শুয়োর জানোয়ার এবং সেই প্রাণঘাতক পশু পাখি আছে। আর এই জঙ্গলটির চারপাশ দিয়ে নদী বয়ে গেছে এবং মাঝখানে সেই জঙ্গল। আমরা এখনো পানির ভিতরে। জঙ্গল, এই জঙ্গলের ভিতরে আপনার প্রায় হাজার পশু প্রাণী। আমরা এখন যাইতেছি নদীটির একটি ছোট নদী দিয়ে। জঙ্গলের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। তো এই নদী তোমার প্রায় 1000 বর্গ কিলোমিটার। এই নদী ঘিরাও দিয়ে এই জঙ্গল। আহ, তো আপনারা দেখতেছেন যে এই এই জঙ্গলের ভিতরে ছোট ছোট খালের ভিতর এগুলো এগুলো এইসব জঙ্গলের ভিতরে এলে কুমির বাস করে এবং এই কুমিরের একটি পথ। আস্তে আস্তে এটি কি জানি আওয়াজ শুনতে পাচ্ছি আমি, হয়তোবা সেই কুমিরের আওয়াজ। আহ, ওই ওই যে দেখতে পাচ্ছেন, আস্তে, সাবধান সাবধান। আহ, আমি একটি ফুলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিছি। এটি একটি জঙ্গলের সেই বাইপাস ফল। এই ফলগুলো আপনার ফুলের ভিতর হয় এবং এই যে এগুলি 3-4টি দানার ভিতর হয়। এই দানাগুলো অতি খেতে চমৎকার, আপনারা হয়তোবা নাও জানতে পারেন। এইগুলো শরীরের ভিতরে একটি প্রোটিন বা এনার্জি তৈরি করে। এগুলো খেতে একটি লাডা লাডা জাতীয় এবং এটি খেলে আপনার মুখে লালার ভিতরে লালা দিয়ে ভরে যায়। যোগ সামনে আমরা আরো সামনের দিকে যাব। এই যে দেখেন, এগুলো প্রত্যেক জায়গায় আছে। উম, আমরা যতই যতই টাইম হয় অতই সমুদ্রের পানিতে এগুলো প্লাবিত হয়ে যায় এবং আস্তে আস্তে এই পানি দিয়েই এগুলো সেই জঙ্গল ভরে যাবে। তো প্রিয় গাইস, আপনারা দেখতেছেন আমরা এই জঙ্গলের ভিতরে আরো অনেক দূর হেঁটে যাব। আহ, এ- এই যে এই যে আপনার অনেক অনেক সুড়ঙ্গ, অনেক পথই এলোমেলো পথ এই জঙ্গলের ভিতরে দিয়ে গেছে। এখন সঠিক কোন পথ দিয়ে হেঁটে যাব এগুলোই ভাবার বিষয়। তো দেখি আমি এই পথ দিয়ে বেছে নেব, কারণ এই পথ দিয়ে অনেক দূর যেতে পারবো এবং আপনাদেরকে পরিবেশটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবো। কারণ এই যে আস্তে 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 একটি প্রাণী আপনাদের আজকে দেখাই, কারণ এই প্রাণীটি সচরাচর সবসময় আহ থাকে না। গেছে গেছে, সাবধান। কারণ ধরা দিতে পারি নাই, যার কারণে এই প্রাণীটি আপনাদের সাথে পরিচয় করে দিতে পারলাম না। আমি অনেক জঙ্গলেই এভাবে প্রবেশ করেছি বা অনেক জঙ্গলের সাথে আপনাদের পরিচয় করাই দিছি, কিন্তু এই জঙ্গলটি সবচেয়ে অন্যরকমের একটি জঙ্গল। এই জঙ্গলটি
এটি প্রাণনাতিক জঙ্গল, কারণ এই জঙ্গলে প্রচুর আপনার স্রোত, আর এই স্রোতে আহ, এই স্রোত প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এই অঞ্চলের জন্য। তাই এই অঞ্চলের বসতবাড়ি, এই জঙ্গলের পাশে যে বসতবাড়ি, তারা খুব ঝুঁকির মধ্যে থাকে। আর এই জঙ্গলের যতটুকু পানি হয়ে থাকে, জঙ্গল মাঝে মধ্যে তলিয়ে যায়। আহ, এই জঙ্গলের সাপ, কেঁচো এবং অনেক প্রজাতির প্রাণী, আহ বছরকে হাজার হাজার প্রাণী মারা যায় এই পানির স্রোতের কারণে। কারণে নদীর পাশেই যাইয়া এই জঙ্গলটি আপনারা দেখতে পাচ্ছেন যে, প্রিয় দর্শক, এই জঙ্গলটির পাশেই ঘেরাও একটি নদী। এই নদীটির নাম হয়তোবা আপনারা জানেন অনেকে বা জানেন না। এই নদীটি অনেক বিশাল এবং চওড়া ছিল। কোনো এক সময় এই নদীটি পাড়ি দেওয়ার সাহস কেউ করে নাই। আর এখন সেই নদীটি এপার থেকে ওপার দেখা যায়। ওপার যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, সেই জঙ্গলটির নাম হলো যে আপনার কুমারখালী সেই জঙ্গল। এখান থেকে বর্গ 3 কিলোমিটার দূর। ওই জঙ্গলটির ভিতরে অনেক বন্য প্রাণী বসবাস করে এবং গোলপাতায় ঘেরা ওই জঙ্গলটি। আর আমরা জঙ্গলটির আছি দক্ষিণ সাইডে, কারণ দক্ষিণ সাইডে জঙ্গলটি হয়তোবা ছোট হলেও জঙ্গলটি একটি মনোগ্রাম প্রবেশ করে। আর ওই এই যে পাশেই নদী, এই যে পাশে নদী আমি আবার একবার বলি, আপনাদের এই নদীর সাথে পরিচয় করে দেওয়ার জন্যই আমি অনেকবার চেষ্টা করছি। কারণ এই নদীটির নাম হলো সেই খাগড়ান নদী। 1996 কি 1997 সালে এই নদীটির নামকরণ হয় এবং এই নদীটি বরগুনা জেলার সাথে আপনার কানেকশন, বরগুনা জেলার সাথে এই নদীটির বন্ধন। এই নদীটিতে অনেক সময় অনেক স্রোত হয় এবং অনেক সময় অনেক আপনার বিপদও হয়, কারণ এই নদীটির পাশেই এই জঙ্গল, যার কারণে পানির স্রোত এই জঙ্গলের ভিতরে ঢুকে আসে। আমরা সেই ওই ওপার যে জঙ্গলটি, কুমারখালী জঙ্গলটি, সেই জঙ্গলটিকে আমরা যেতে পারলাম না, কারণ নদীটির স্রোত অনেক বেশি। তাই আমরা এই এই যে এপার সেই সুরঞ্জনা নদীর পাশেই যে পার্শ্ববর্তী সেই আটলান্টিক ইস্যুকরণ দেওয়া হয়েছে এই বনটির নাম। তো এই বনটির ভিতরেই আমরা ঢুকেছি। এই বনটি একটি সাধারণ বন না, এই বনটি একটি, এই যে আমি আগেই বলছি যে, আপনারা যদি এই জঙ্গলের ভিতরে আসেন, তাহলে আপনার প্রাণ বাঁচানোর জন্য বিভিন্ন ফল এবং বিভিন্ন জঙ্গলের আবিজুবি খেয়ে আপনাকে বাঁচতে হবে। কারণ আপনি যদি এগুলো না খেন, অভ্যস্ত না হন, তাহলে আপনি অনায়াসে মারা পড়বেন এবং জঙ্গলের ভিতর থেকে আপনি প্রাণ নিয়ে বেরোতে পারবেন না। তো প্রিয় গাইস, এটি একটি ডুমরা ফল। ডুমরা ফলটির ভিতরে আটি হয়। আপনি এই ছোলা খাবেন না, খাইবেন এই আটিগুলো। খুবই একটি চমৎকার জিনিস। এটি যদিও ভালো না, তো আমি আপনাদের দেখাই আটিটি একটি কালো, এবং এটি একটি হরমোন জাতীয় আটি। উম, এটি এটি খুবই এনার্জি জাতীয়। আমি এটিকে নিয়ে যাব, এই জন্যই আমি সঙ্গে নিয়ে যাব। অনেক অনেক কিছুই উম, এই জঙ্গলের ভিতরে আছে, কিন্তু আপনার টিকে থাকার লড়াইয়ের জন্য, আপনার বেঁচে থাকার লড়াইয়ের জন্য আপনার এগুলো খেতে হবে। আমরা অনেক কিছুই দেখাতে পারতাম, কিন্তু পানির স্রোতের জন্য আর এই পানির ডলের জন্য আমরা অনেক কিছু দেখাতে পারি নাই, কারণ পানির স্রোত এতই বেশি। হ্যাঁ, এখন আমি দেখা যায়, এখন আমি বেশি দূর যেতে পারবো না, কারণ সামনে যে একটি ছোট নদী, এই নদী পাড়ি দিয়ে ওপার সেই অ্যানাকন্ডার রাজত্ব। তাই আমি আপনাদের এখান থেকে কিছু, হ্যাঁ, এই নদী পাড়ি দিতে প্রায় আমার 3-4 ঘন্টা লেগে যাবে। তো দেখেন দেখেন আমি একটি ফলের সাথে আপনাদের পরিচয় করাই দেব। এটা হইলে সেই পিড়েহরা গাছ। আপনারা চেনেন, অনেকে চেনেন, অনেকে চেনেন না। সেই পিড়েহরা গাছ, এগুলা এগুলো 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 মিষ্টি এবং খুবই টেস্টি জাতীয় একটি খাবার। খুবই টেস্টি জাতীয় একটি খাবার। এগুলো আমি সঙ্গে নিয়ে যাব এবং আমার খাওয়ার জন্য এগুলো খুবই দরকার। আমি বেশি কিছু পাইনি, কারণ পানিতে সম্পূর্ণ সবকিছু ভরা। আর বিগত কথা হইলো যে এই যে আমি এমন একটি পথের ভিতরে এসেছি যে খালি পানি আর পানি, সব জায়গা পানিতে প্লাবিত হয়ে গেছে। তো প্রিয় গাইস, আমি এখান থেকেই সমাপ্ত নেব, কারণ সামনের দিকে আর অগ্রসর হতে চাই না, কারণ এই নদী পাড়ি দিয়েই সেই অ্যানাকন্ডার দেশ।
কিনে প্রাণঘাতী একটি প্রাণী, ওটি মানুষকে আক্রমণ করে 1 কিলোমিটার বর্গ দিয়ে। তো এখন আমি আপনাদের সামনেকে সমাপ্ত করতে চাই, কারণ জঙ্গলের ভিতরে এখন অনেক রাত্র নেমে আসবে। রাত্র নেমে আসার আগেই আমাদেরকে পাড়ি দিতে হবে। তো আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরাকাতু।